এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা ফর্ম 121 কীভাবে ফিল আপ করবেন। তো সেই ভিডিওতে প্রচুর কমেন্টও এসছে, তো কিছু কিছু কমেন্ট আছে যেগুলো বারবার উঠে এসছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি বিশেষ কিছু কমেন্ট বা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে কিন্তু আলোচনা করব এবং চেষ্টা করব যে ফর্ম 121 নিয়ে আপনাদের মধ্যে যে ধোঁয়াশা আছে সেটা ক্লিয়ার করার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে প্রথম প্রশ্ন হলো যে টিডিএস কাটবে না কত ইনকাম হলে। তো যদি আপনার মোট বার্ষিক আয় করযোগ্য সীমার নিচে থাকে বা ইনকাম ট্যাক্সের আওতায় আপনি না আসেন, তবে আপনি ফর্ম 121 কিন্তু জমা করে আপনার টিডিএস কাটা কিন্তু বন্ধ করতে পারেন। এখন বর্তমানে সবাই কিন্তু ফর্ম 121 জমা করছে ব্যাংক বা পোস্ট অফিসে, যেন টিডিএস না কাটে তার জন্য। আমি কিন্তু ব্যাংক রিলেটেড আলোচনা করছি। সবচেয়ে প্রথমে দেখুন যে ব্যাংকে জমানো সুদের ওপর বা ব্যাংক থেকে আপনি যে ইন্টারেস্ট পান সেটার ক্ষেত্রে কত হলে আপনার টিডিএস কাটবে না। সাধারণ নাগরিক যেমন যাদের বয়স যে 60 বছরের কম, বছরে মোট সুদের পরিমাণ 50,000 পর্যন্ত হলে কিন্তু কোনো ট্যাক্স কাটবে না। এটা হচ্ছে 60 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য। এবং প্রবীণ নাগরিক মানে যাদের সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু বছরে সুদের পরিমাণ কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত হলে কিন্তু কোনো টিডিএস কাটবে না। এবার কোশ্চেন নাম্বার 2তে দেখুন যে ফর্ম 121 পার্ট বি সেটা কি আপনাদের ফিল আপ করতে হবে। তো উত্তরে চলে আসি। পার্ট বি কিন্তু আপনাদের ফিল আপ করার কোনো দরকার নেই। সাধারণত যে সংস্থা বা ব্যাংক বা পোস্ট অফিস যারা আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করে, ইন্টারেস্টের টাকা পেমেন্ট করে, তারা পার্ট বিটি পূরণ করবেন। আপনি যে ফর্ম 121 পার্ট এ দেওয়ার পর সেটা দেখে কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসের লোকেরা পার্ট বিটা কিন্তু ফিল আপ করবে। তো আপনার দেওয়া তথ্য থেকে, বিবরণ থেকে তারা সমস্ত জিনিস দেখে নিয়ে কিন্তু পার্ট বি ফিল আপ করবে। এরপর চলে আসুন যে কোশ্চেন নাম্বার 3। যদি আপনার দুটি ব্যাংক বা পোস্ট অফিসে দুটি এফডি থাকে, মানে আলাদা আলাদা ব্যাংকে যদি আপনার এফডি থাকে, তখন কি দুটি ব্যাংকেই আপনার ফর্ম 121 জমা করতে হবে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ। যেহেতু প্রতিটি ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে যেখানে আপনার টাকা জমা আছে তাদের কাছে কিন্তু আলাদাভাবে আপনার ফর্ম 121 জমা করতে হবে। কারণ দেখুন, আপনার একটি ব্যাংকের ইনফরমেশান অন্য ব্যাংকে কিন্তু থাকে না। তো সে ব্যাংক জানে না যে আপনি ফর্ম 121 অন্য ব্যাংকে জমা করেছেন কি করেনি। সেই জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কিন্তু আপনার ফর্ম 121 জমা করতে হবে। এবং 10 নম্বর এবং 12 নম্বর পয়েন্টে কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনি অন্য কোথাও ফর্ম 121 জমা করেছেন কি করেননি, সেটা কিন্তু আপনারা ওখানে মেনশন করে দেবেন। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 4। সিনিয়র সিটিজেনদের জন্য কি ছাড় আছে? তো আপনারা জানেন যে সিনিয়র সিটিজেনদের জন্য অবশ্যই ছাড় থাকে। হ্যাঁ, সিনিয়র সিটিজেনদের জন্য ছাড় আছে। ব্যাংক বা পোস্ট অফিসে এফডি থেকে পাওয়া সুদের মোট পরিমাণ যদি 1 বছরে 1 লাখ টাকা পর্যন্ত হয়, তবে কিন্তু ব্যাংক কোনো টিডিএস কাটবে না। এটা কিন্তু শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য, সেটা জেনারেল পাবলিকদের ক্ষেত্রে 50,000। তারপর চলে আসুন কোশ্চেন নাম্বার 5-এ। যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS থাকে, তবে কি ফর্ম 121 জমা করতে হবে? তো অবশ্যই হ্যাঁ, আপনাকে কিন্তু SCSS বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যদি থাকে, সেখান থেকেও তো আপনারা ইন্টারেস্ট ইনকাম করেন। তো সেখানেও একইভাবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ফর্ম, সেখানেও কিন্তু আপনার 1 লাখ টাকার বেশি যদি হয় এবং আপনার মোট বার্ষিক আয় যদি করযোগ্য সীমার নিচে থাকে, তবে টিডিএস বাঁচানোর জন্য কিন্তু আপনি ফর্ম 121 জমা করতে পারেন। এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফর্ম 121 কি অনলাইন থেকে ডাউনলোড করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই যায়। তো আমি পিডিএফের একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা গুগল থেকেও ফর্ম 121 কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।